বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি পূর্বের ক্লাসে অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, অ্যালজেব্রিক রেশিও অ্যান্ড প্রপোর্শন নিয়ে আলোচনা করেছিলাম। আমি পূর্বের ক্লাসে অনুপাত এবং সমানুপাত ব্যাখ্যা করেছি এবং তোমাদের পাঠ্য বইয়ের 11.1 অনুশীলনী থেকে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছিলাম। আজ আমি 11.2 থেকে গাণিতিক সমস্যার সমাধান করে দেব। 11.2 মূলত ধারাবাহিক অনুপাত সংক্রান্ত গাণিতিক সমস্যা। ধারাবাহিক অনুপাত ইংরেজিতে বলে কন্টিনিউড রেশিও। দুইটি রাশির অনুপাত যদি ক/খ এবং খ/গ আকারে হয়, তাহলে এদেরকে সাধারণত ক/খ/গ আকারে লেখা যায়। একে ধারাবাহিক অনুপাত বলা হয়। যে কোনো দুই বা ততোধিক অনুপাতকে এই আকারে প্রকাশ করা যায়। আমি আবার বলছি, দুইটি অনুপাত যদি ক/খ এবং খ/গ আকারের হয়, তাহলে এদেরকে সাধারণত ক/খ/গ আকারে লেখা যায়। একে ধারাবাহিক অনুপাত বলা হয়। যে কোনো দুই বা ততোধিক অনুপাতকে এই আকারে প্রকাশ করা যায়। এখন আমি 11.2 থেকে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ধারাবাহিক অনুপাত, অনুশীলনী 11.2। এগারো দশমিক দুই থেকে আমি বেশ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিব। পৃষ্ঠা নম্বর 222, কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর গাণিতিক সমস্যাটা লক্ষ্য করো। একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। ত্রিভুজের 3টি বাহু থাকে। এখানে 3টি বাহুর অনুপাত দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তোমরা জানো ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে আমি গাণিতিক সমস্যাটা সমাধান করে দিচ্ছি। একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 13 প্রশ্নমালাটা আমি প্রশ্নের সমাধান করে দিচ্ছি। মনে করি বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 3x সেন্টিমিটার, 5x সেন্টিমিটার এবং 7x সেন্টিমিটার। অনুপাতটা আগে লিখে নাও, তারপরে মনে করো। দেওয়া আছে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান তিনটা বাহুর অনুপাত 3:5:7, 3:5:7 ধারাবাহিক অনুপাত হিসাবে রয়েছে। মনে করি বাহু তিনটি যথাক্রমে পরিসীমা রয়েছে সেন্টিমিটারে, তাহলে আমরা এককগুলো সেন্টিমিটারে লিখব। মনে করি বাহু তিনটি যথাক্রমে 3x সেন্টিমিটার, 5x সেন্টিমিটার ও
7x সেন্টিমিটার। পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার। পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পরিসীমা হলো ত্রিভুজের তিন বাহুর সমষ্টি। 3x প্লাস 5x প্লাস 7x, এটা হচ্ছে ও 7x। তিন বাহুর যোগফল হচ্ছে 45 সেন্টিমিটার। এটা সেন্টিমিটার এককে, 45 হচ্ছে সেন্টিমিটার এককে। একক লেখার প্রয়োজন নাই, এখানে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার, দুই পাশ থেকে একক বাদ হয়ে যাবে। বা সমাধান করে ফেলো। 5 প্লাস 3 8, 5x প্লাস 3x 8x, 8x প্লাস 7x, 8x প্লাস 7x হবে 15x। অর্থাৎ বাহুগুলোর সমষ্টি হচ্ছে 15x is equal to হবে 45। বা x is equal to 45 by 15 বা x is equal to হচ্ছে 3। 45 কে 15 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 15 45। সুতরাং ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে 3x, that is 3 into 3 সেমি সমান 9 সেমি, 9 সেন্টিমিটার। তারপরে 5x, এটা হলো 3x, পরেরটা হবে 5x, 5 into 3 সেমি সমান 15 সেমি এবং অথবা একটা লিখলেই হবে এবং 7 into x, x এর মান বসিয়ে দাও, সেমি সমান 3 7 21, 21 সেমি। এটা উত্তর। আচ্ছা, প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 15 সেমি এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য 21 সেমি। বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 21 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 21 সেন্টিমিটার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 7 এও করেছিলে, অবশ্য পাটিগণিতে। পাটিগণিতে এই ধরনের অঙ্ক তোমরা করেছিলে সপ্তম শ্রেণীতে। এখন আমি 16 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। 16 নম্বর গাণিতিক সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। তোমাদের বইয়ের 222 পৃষ্ঠায় 16 নম্বর গাণিতিক সমস্যাটা রয়েছে। গাণিতিক সমস্যাটা এরকম: একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। সকলের মোট বেতন 1,50,000 টাকা হলে কে কত বেতন পায়? আমি আবার বলছি, একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন 1,50,000 টাকা হলে কে কত বেতন পাবে? কোশ্চেন নাম্বার 16। অঙ্কটা তোমরা এভাবে করবে:
একজন অফিস সহায়ক, একজন অফিস সহকারী ও একজন কর্মকর্তার বেতনের অনুপাত। একজন অফিস সহায়ক একজন অফিস সহকারী একজন অফিস সহকারী ও একজন কর্মকর্তার বেতনের অনুপাত সমান 1:2:4। একজন অফিস সহায়কের ডাবল বেতন হচ্ছে একজন অফিস সহকারী, একজন অফিস সহায়কের দ্বিগুণ বেতন হচ্ছে একজন অফিস সহকারী, এবং একজন অফিস সহকারীর দ্বিগুণ বেতন হচ্ছে কর্মকর্তা। আমরা অনুপাতটাতে এটাই লক্ষ্য করছি। এরপরে তোমরা লিখবে অফিস সহায়ক, অফিস সহকারী ও কর্মকর্তার সংখ্যা সমতুল্য বেতনের অনুপাত। এরপরে লিখবে অফিস সহায়ক, অফিস সহায়ক, অফিস সহকারী অফিস সহায়ক, অফিস সহকারী ও কর্মকর্তার সংখ্যা সমতুল্য বেতনের অনুপাত। যেহেতু মোট টাকাটা দেওয়া আছে, অফিসে যে স্টাফ রয়েছে সব স্টাফের একত্রে বেতন, এজন্য সংখ্যা সমতুল্য অনুপাত প্রয়োজন হবে। অফিস সহায়ক, অফিস সহকারী ও কর্মকর্তার সংখ্যা সমতুল্য বেতনের অনুপাত। বেতনের অনুপাত। অফিস সহায়ক রয়েছে 3 জন, অফিস সহায়ক রয়েছে 3 জন, এজন্য 1 কে 3 দ্বারা গুণ করতে হবে। অফিস সহকারী রয়েছে 7 জন, এজন্য 2 কে 7 দ্বারা গুণ করতে হবে। আর কর্মকর্তা রয়েছে 2 জন, এজন্য 4 কে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে মান আসবে 3:8:3:14, 7 গুণে 14, 14:8, 3:14:8। অনুপাতের রাশিগুলোর সমষ্টি অনুপাতের রাশিগুলোর সমষ্টি অনুপাতের রাশিগুলোর সমষ্টি 3:14:8। তাহলে 14 আর 3 হবে 17, 17 আর 8 25, 25। অনুপাতের রাশিগুলোর সমষ্টি হচ্ছে 25। সুতরাং একজন অফিস সহায়কের বেতন, সুতরাং একজন অফিস সহায়কের বেতন টোটাল বেতন হচ্ছে
টোটাল বেতন হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। তাহলে আমরা এটাকে গুণ করব, যেহেতু অফিস সহায়ক রয়েছে 3 জন, এজন্য এখানে 3 দ্বারা গুণ করতে হবে আর 25 দ্বারা ভাগ করতে হবে। এখানে অনুপাতের সমষ্টি হচ্ছে 25। তাহলে অফিস সহায়ক রয়েছে কয়জন? অফিস সহায়ক রয়েছে 3 জন। আচ্ছা, আর প্রত্যেকে পায় কয় টাকা করে? প্রত্যেকে পাবে, একজন অফিস সহায়ক পাবে 2500 গুণ 3 বাই 25 গুণ 3, 25 গুণ 3, 1,50,000। শূন্য একটা কম লেখা হয়েছে, তাহলে হবে এখানে 25 গুণ 3, 150 গুণ 3 বাই 25 গুণ 3। এখানে লক্ষ্য করো যে প্রথমটা হলো 1,50,000 গুণ 3 বাই 25 গুণ 3। তাহলে তোমার এখানে রেজাল্ট আসবে এই 3 এবং এই 3 কাটা যাবে, আর এটাকে যদি আমরা 150 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 125 দ্বারা ভাগ করি তাহলে হবে 6, আর 3টা শূন্য এখানে বসে যাবে। তাহলে একজন অফিস সহায়কের বেতন হবে 1,50,000 গুণ 3 বাই 25 বাই 3। এখানে যেহেতু অফিস সহায়ক রয়েছে হলো 3 জন। অফিস সহায়ক কতজন রয়েছে? 3 জন। এই জন্য মূলত 3 দ্বারা ভাগ হবে। এখানে এটা যদি আমরা করি 1 লক্ষ, এই 3 দ্বারা গুণ এবং 3 দ্বারা ভাগ, এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে আমার মোট বেতন হচ্ছে 1,50,000 টাকা এবং এটা হচ্ছে অনুপাতের 3, এই 3 হচ্ছে অনুপাতের 3। তাহলে মোট অফিস সহায়ক রয়েছে 3 জন। এই 3 যদি আমরা না লিখি, এই নিচের 3 যদি ভাগ না দিই, তাহলে এখানে মূলত অফিস সহায়কের মোট বেতন আসে। তো অফিস সহায়ক যেহেতু 3 জন, সে কারণে 3 দ্বারা ভাগ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একজন অফিস সহায়কের বেতন, আমি যদি একজন কথাটা যদি না লিখতাম, অফিস সহায়কদের মোট বেতন 1,50,000 গুণ 3 বাই 25, এটা হলো 3 জনের মিলে এটা আসতো। এই 3 তখন আর লিখতাম না। এই নিচের 3 লেখার পেছনে কারণ হচ্ছে যে অফিস সহায়ক হলো 3 জন, তাহলে একজন পাবে 3, একজন যে টাকাটা পাবে এই জন্য 3 দ্বারা ভাগ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে রেজাল্ট হলো 6,000 টাকা। আমি একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি। একজন অফিস সহায়কের বেতন এটা। এই 3 হচ্ছে অনুপাতের 3, আর এই 3 হচ্ছে অফিস সহায়কদের সংখ্যা, সেই হিসাবে একজনের বেতন আসবে এটা। একজন অফিস সহকারী বেতন টোটাল টাকা 1,50,000, অনুপাতের জন্য হলো 14, আর অফিস সহকারী হচ্ছে 7 জন। তো আমরা যদি 25 তো থাকবেই, 25 থাকবে, তাহলে এটা হচ্ছে 7 জন অফিস সহকারীর বেতন।
এই টাকাটা। তাহলে আমাদের বের করতে হবে একজন। তো এখানে 7 দ্বারা যদি ভাগ করি, মূলত 7 নিচে আসবে 25-এর সাথে গুণ আকারে। মূলত 1,50,000 গুণ 14/25, এটা হচ্ছে 7 জন অফিস সহকারীর মোট বেতন। তাহলে একজনের বেতন কম হবে, এই জন্য 7 দ্বারা ভাগ। যেহেতু ভাগ নিচে 25 রয়েছে, এই জন্য 25-এর সাথে 7 গুণ হবে। আমরা যদিও এখানে গুণ লিখেছি, আসলে এটা 7 দ্বারা ভাগ হয়েছে। 7 দ্বারা যদি গুণ করতাম তাহলে তো পরে লিখতাম 7। যেহেতু 7 নিচে, সুতরাং এটা 7 দ্বারা, পুরো রাশিটাকে 7 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে এখান থেকে করলে হবে 6,000। 1,50,000-কে 25 দ্বারা ভাগ করলে হয় 6,000, যেমন এখানেও 6,000 হবে। আর 7 গুণে 14, তাহলে 6 গুণে 12,000। আমি আগেই বলেছিলাম একজন অফিস সহায়কের বেতনের দ্বিগুণ হচ্ছে অফিস সহকারীর বেতন। একজন অফিস সহায়কের বেতনের দ্বিগুণ হচ্ছে অফিস সহকারীর বেতন। অফিস সহায়কের বেতনের দ্বিগুণ অফিস সহায়কের, অফিস সহায়কের বেতন হচ্ছে অফিস সহকারী, অফিস সহায়কের বেতনের দ্বিগুণ হচ্ছে অফিস সহকারীর বেতন। তাহলে ঠিক আছে, এটা 6,000, এটা 12,000 টাকা আমাদের অঙ্কটা হয়েছে। এবং একজন কর্মকর্তার বেতন একইভাবে 1,50,000 গুণ হবে, কর্মকর্তা হলো 2 জন, কর্মকর্তা হলো 2 জন, কর্মকর্তার বেতনের রাশিটা, অনুপাতের রাশিটা গুণ হয় 8, এখানে হবে 8, আর কর্মকর্তা 2 জনের জন্য 2 দ্বারা ভাগ হবে। আর 825 হচ্ছে অনুপাতের রাশি। তাহলে একজন কর্মকর্তার বেতন হচ্ছে 1,50,000 গুণ 8/25 ইন্টু 2। তাহলে আমরা এখান থেকে পাবো আমরা 6,000 গুণ করলে 6,000, আর 4 দুগুণে 8, কাটাকাটি করলাম 424,000 টাকা। এটাই ফাইনাল রেজাল্ট। তাহলে একজন অফিস সহায়কের বেতন হচ্ছে 6,000 টাকা, একজন অফিস সহায়কের বেতন হচ্ছে 6,000 টাকা, একজন অফিস সহকারীর বেতন হচ্ছে 12,000 টাকা, একজন কর্মকর্তার বেতন হচ্ছে 24,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটা x ধরেও করতে পারো, এই অঙ্কটা x ধরেও করা যায়। অন্য ক্লাসে আমি x ধরে অঙ্কটা করিয়ে দিই। x ধরে করলেও হবে, আবার এভাবে করলেও হবে, উভয়টাই সঠিক। একটা অঙ্ক বিভিন্ন ভাবে হতে পারে। তোমরা ইচ্ছা করলে অঙ্কটা x ধরেও করতে পারো, যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে। ঠিক আমি যে আগের অঙ্কটা করেছিলাম, 13 নম্বর অঙ্কটা করেছিলাম, ওটার মতো x ধরেও তোমরা করতে পারবে অঙ্কটা, সমস্যা নেই। এখন আমি 17 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। 17 নম্বর গাণিতিক সমস্যাটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। সতেরো নম্বর গাণিতিক সমস্যাটা এরকম: যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? পূর্বের এডিশনে এই অঙ্কটা 20%-এর জায়গায় 10% ছিল। আগের বইয়ে, পুরাতন বইয়ে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, সেখানে 10% ছিল। যাই হোক, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 20% দিয়েও আসতে পারে, 10% দিয়েও আসতে পারে। 17 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম: যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমি এখন 17 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করে দিচ্ছি। মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x একক।
x একক ধরতে পারো, a একক ধরতে পারো, যে কোনো একটা জিনিস ধরলেই হবে, x ধরাটাই বেটার হবে। মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x একক। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x একক। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে ক্ষেত্রফল হবে x স্কয়ার বর্গ একক। এখানে যেহেতু একক দেয়া নাই সেজন্য আমরা x একক ধরলাম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে x স্কয়ার বর্গ একক। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে প্রত্যেক বাহুর, তাহলে কথাটা লিখে নাও, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রফলটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল। 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে, লক্ষ্য করো, প্রাথমিক বাহুর দৈর্ঘ্য x, এটা ঠিক থাকবে, x এর 20%, x এর 20%, that is 20 into 100। 20% মানে হচ্ছে 20/100। আমি একটু ভুল বলেছি, আমি বলেছিলাম x into 20/100। সঠিকটা হচ্ছে x plus x into 20%। 20% হচ্ছে 20/100, এটাই সঠিক। ক্ষেত্রফল হবে, এটা ছিল বাহুর দৈর্ঘ্য x, বাহুর দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাবে তাহলে x এর 20%, that is x into 20/100, এটা হোল স্কয়ার। এখন এটা কি, বন্ধনের ভেতরের অংশটা হলো বাহুর দৈর্ঘ্য। এখন যেহেতু ক্ষেত্রফল, এই কারণে কি হবে, হোল স্কয়ার হবে, বাহুর দৈর্ঘ্যের হোল স্কয়ার হবে। তাহলে এখানে x প্লাস, এটা যদি আমরা কাটাকাটি করি এখানে আসবে 5, তাহলে 1 x by 5 হোল স্কয়ার, দ্যাট ইজ 5 যদি লসাগু নেই তাহলে 5x plus x হোল স্কয়ার, দ্যাট ইজ 6x by 5 হোল স্কয়ার, দ্যাট ইজ 36x স্কয়ার by 25। এটা হবে কি, বর্গ একক, বর্গ একক, এই লিখলাম সংক্ষেপে বর্গ একক, বর্গ একক হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল x স্কয়ার বর্গ একক, 20% বৃদ্ধি পেয়ে ক্ষেত্রফল হয়েছে 36x স্কয়ার বাই 25 বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি, এখন আমরা লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পেল ফল। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি সমান পরিবর্তিত ক্ষেত্রফলটা বেশি, এটা বড়, তাহলে 36x স্কয়ার বাই 25 মাইনাস x স্কয়ার বর্গ একক। তাহলে 25 লসাগু নিলাম, 36x স্কয়ার মাইনাস 25x স্কয়ার, সিম্পলিফাই করতেছি, তাহলে হবে 11x স্কয়ার বাই 25 বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি পেল। তো এখানে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল সেটা বলেনি, বলেছে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে। সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল
বৃদ্ধি পেল, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেল, যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে 11x²/25। যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এটাকে আমরা ভাগ করব অরিজিনাল, মানে প্রথম যে ক্ষেত্রফলটা ছিল সেটা ছিল x²। ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পেল সেটাকে ভাগ করব আদি ক্ষেত্রফল যেটা, সেটা দ্বারা। আর যেহেতু শতকরায় প্রকাশ করতে হবে, গুণ দিয়ে 100% লিখে দিব। এটা হলো ক্ষেত্রফল বৃদ্ধি, আর এটা ছিল প্রাথমিক ক্ষেত্রফল। ক্ষেত্রফল বৃদ্ধি ভাগ প্রাথমিক ক্ষেত্রফল গুণ 100%, এটি শতকরা প্রকাশ হয়ে যাবে। তাহলে এটা যেহেতু একটা ভগ্নাংশ, এইটা বাই এইটা, তাহলে ভাগ করার সময়, ভগ্নাংশে ভাগ করার সময় নিচের রাশিটা কি, এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক। ভাজকটা উল্টে যাবে, 1 যাবে উপরে, x² আসবে নিচে, 100% থেকে যাবে। x² কাটা যাবে, আর 4 25 100, 100 কে 25 দ্বারা ভাগ করলে হবে 7। x² বাদ হয়ে গেল, 11 and 4 গুণ করলে হবে 4 11 44%, পার্সেন্টেজ চিহ্নটা থেকে যাবে। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেল 44%। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে 20 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। 20 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। বিশ নম্বর গাণিতিক সমস্যাটা এরকম: ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3 হলে সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। প্রথমে লিখবে, মনে করি 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন হয় x কুইন্টাল চাল এবং 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন হয় y কুইন্টাল সুজি। এটা হচ্ছে 20 নম্বর গাণিতিক সমস্যা। প্রথমে ধরে নাও, মনে করি 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন হয় x কুইন্টাল চাল, মনে করি 1 কুইন্টাল, সমপরিমাণ যেহেতু বলেছে সেজন্য 1 কুইন্টাল বিবেচনা করো। 1 কুইন্টাল ধান হতে উৎপন্ন চালের পরিমাণ x কুইন্টাল। 1 কুইন্টাল ধান হতে উৎপন্ন চালের পরিমাণ x কুইন্টাল এবং 1 কুইন্টাল গম হতে উৎপন্ন সুজির পরিমাণ y কুইন্টাল। প্রশ্নটা হচ্ছে, ধান ও ধান হতে উৎপন্ন চালের অনুপাত 3:2 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3, সমান পরিমাণ ধান ও গম হতে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। চাল এবং সুজির পরিমাণটা বের করতে হবে। তাহলে প্রশ্ন মতে এক কুইন্টাল ধান আর 1 কুইন্টাল ধান হতে উৎপন্ন চাল, এই দুটোর অনুপাত হচ্ছে 3:2। এটা দেয়া আছে, বইয়ে দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/x সমান 3/2। তাহলে আর গুণন করে লিখতে পারি 3x সমান হচ্ছে 2, আর গুণন 3x সমান হচ্ছে 2 বা x ইজ ইকুয়াল টু হবে 2/3। সিম্পলিফাই করছি, এটা হবে প্রশ্ন মতে
আরেকটা আসবে, দুইটা সমীকরণ বের করতে হবে। আর হলো 1 কুইন্টাল গম, y কুইন্টাল সুজি। 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন হয় y কুইন্টাল সুজি। সেক্ষেত্রে অনুপাতটা হচ্ছে 4:3। 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন হয় y কুইন্টাল সুজি, সুতরাং 1:y হচ্ছে 4:3, বা 1/y সমান 4/3। অনুপাতটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে 4y হচ্ছে 3, বা y হবে 3/4। আমাদের বের করতে হবে চাল ও সুজির অনুপাত। সুতরাং নির্ণয় অনুপাত, আমরা যে অনুপাতটা বের করব, নির্ণয় অনুপাত হচ্ছে x:y। x:y এটা লিখে নিলাম। এটা না লিখলেও হয়, লিখে নিলে একটু বুঝতে সুবিধা হয়। x এর মান পেয়েছিলাম 2/3, আর এটা হচ্ছে 3/4। এটা একটা মিশ্র অনুপাত, এটাকে সরল অনুপাতে রূপান্তর করব। সরল রূপান্তর করতে হলে এটার হর হচ্ছে 3, এটার হর হচ্ছে 4। এই ভগ্নাংশটার হর হচ্ছে 3, এই ভগ্নাংশটার হর হচ্ছে 4। 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12। 12 দ্বারা যদি উভয় অনুপাতকে গুণ করি তাহলে আমরা সরল অনুপাত পাবো। 2/3 তে মানের পরিবর্তন হবে না। 3/4 into 12, 12 দ্বারা উভয় অনুপাতকে গুণ করে দিলাম, তাহলে এখানে হয় 3 4 12, আর এখানে হচ্ছে 12 কে 3 দ্বারা ভাগ করলে হবে 4, 12 কে 4 দ্বারা ভাগ করলে হবে 3। তাহলে আসবে 4 দুগুণে 8, আর 3 × 9, 8:9। 8:9 কুইন্টাল। 8:9 অনুপাত। নিম্ন অনুপাত হচ্ছে, যে অনুপাতটা আমরা বের করব সেটা হচ্ছে 8:9। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 21, 21 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। আজকে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি এগুলো হচ্ছে 11.2 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যাগুলো সৃজনশীল আকারে আসবে। সাধারণত সৃজনশীল আকারে আসলে 11.1 এবং 11.2 এর দুটো থেকে সম্মিলিতভাবে আসবে। 11.1 এবং 11.2 মিলিয়ে সৃজনশীল প্রশ্ন আসবে। তো পরবর্তী ক্লাসে আমি 11 অধ্যায় সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের সমাধান করব। কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। এখন 21 নম্বর গাণিতিক সমস্যাটা এরকম: একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? এখানে তোমাদের ক্লিয়ার হতে হবে দুইটা জমির ক্ষেত্রফল সংক্রান্ত আলোচনা। এখানে অনুপাতের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, অর্থাৎ প্রথম জমির দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় জমির দৈর্ঘ্য। আবার প্রস্থের সাথে প্রস্থের অনুপাত, প্রথম জমির প্রস্থ ইস্টু দ্বিতীয় জমির প্রস্থ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। 21 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করে দিচ্ছি। মনে করি প্রথম জমির দৈর্ঘ্য ও দ্বিতীয় জমির দৈর্ঘ্য, যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিলে সুবিধা হবে। দেওয়া আছে প্রথম জমির দৈর্ঘ্য, প্রথম জমির দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় জমির দৈর্ঘ্য। এই অনুপাতটা হচ্ছে 3:4। প্রথম জমির প্রস্থ, মানে এবং দাও, দৈর্ঘ্যের জায়গায় হবে প্রস্থ, ইস্টু দ্বিতীয় জমির প্রস্থ। উভয় জমির প্রস্থের অনুপাতটা হচ্ছে 2:5।
মনে করি প্রথম জমির দৈর্ঘ্য, মনে করি প্রথম জমির দৈর্ঘ্য 3x মিটার এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x মিটার। এই অনুপাতটার সাথে x x গুণ করে নেবা, 3x আর 4x। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে 4x মিটার। এই অনুপাতটা থেকে পেলাম। অনুরূপে এবং দ্বিতীয় জমির প্রস্থ এবং প্রথম জমির প্রস্থ, ওটা যেহেতু x ধরেছি এখানে x ধরার সুযোগ নাই, 2:5 তো 2y মিটার। প্রথম জমির প্রস্থ হচ্ছে 2y মিটার এবং দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 5y মিটার। এটাকে x ধরেছিলাম, এটার সাথে x ধরেছিলাম, এটা ধরবো মানে x চলক ধরেছিলাম, এটার সাথে y চলক নিব। 2x 2y ইনটু 5y। প্রথম জমির প্রস্থ হচ্ছে 2y আর দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 5y। প্রথম জমির প্রস্থ 2y, দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 5y মিটার। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল কত হবে? সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রথম জমির দৈর্ঘ্য গুণ প্রথম জমির প্রস্থ। প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রথম জমির প্রস্থ হচ্ছে 2y। তাহলে 3x ইনটু 2y, এটা যেহেতু মিটারে আছে একক হবে বর্গ মিটার, ক্ষেত্রফল বর্গ মিটার হবে। তাহলে 6xy বর্গ মিটার। তো এখানে প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে, প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে আর আমরা পেয়েছি 6xy। তাহলে প্রশ্ন মতে 6xy হবে যেটা দেওয়া আছে সেই ক্ষেত্রফলটা। প্রথম জমির ক্ষেত্রফল 6xy বইয়ে দেওয়া আছে 432। তাহলে 6xy সমান হবে 432 বা xy হবে 432 কে ভাগ করব 6 দ্বারা। 432 কে 6 দ্বারা ভাগ করলে পাবো আমরা 72। 6 7 42, 6 গুণে 12। xy এর মান পাবো কত আমরা? 72। তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল হবে, সুতরাং দ্বিতীয় জমির ক্ষেত্রফল, দ্বিতীয় জমির দৈর্ঘ্য ছিল, দ্বিতীয় জমির দৈর্ঘ্য ছিল 4x। দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে 4x আর দ্বিতীয় জমির প্রস্থ ছিল 5y। তাহলে কত হবে? 20xy, 20xy। তাহলে 20 ইনটু xy এর মান কত? 72। xy এর মান হলো 72। 20 ইনটু 72, 0 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 1440 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, 1440 বর্গ মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের গণিত বই থেকে, গণিত বইয়ের 11.2 অনুশীলনী থেকে 13 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 20 নম্বর ও 21 নম্বর গাণিতিক সমস্যা সমাধান করে দিয়েছি, মোট 5টি। বাকি অঙ্কগুলো এরকম, তোমরা বাকি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর তোমরা যদি কোনো অঙ্ক না বুঝো তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগ করলে আমি ইমো অ্যাপস ব্যবহার করি, ইমো অ্যাপসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। অবশ্য তোমরা, আমি যে ইউটিউবে আমার ক্লাসগুলোর ভিডিও দেই সেখানেও মোবাইল নাম্বার পাবে।
লিঙ্কে মোবাইল নাম্বার দেওয়া আছে। তারপর দিয়ে দিচ্ছি মহসিন স্যার 01717840802। তোমরা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। মহসিন স্যার 01717840802 এই নাম্বারে যোগাযোগ করলে তোমাদেরকে গাণিতিক সমস্যার সমাধান আমি বুঝিয়ে দিতে পারবো। তো পরবর্তী ক্লাসে আমি অনুশীলনী 11 থেকে অনুপাত ও সমানুপাত এই অধ্যায় থেকে 11.1 এবং 11.2 এ যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি এগুলোর উপরে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। তো তোমরা আগামী ক্লাসে সবাই আমার অনলাইন ক্লাসে সবাই পার্টিসিপেট করবে। আমার ইউটিউবে আমার অনলাইন ক্লাসের ভিডিও দেখবে এবং কোথাও বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে ফোন করে বুঝে নিবে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।